আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। সবাইকে আমার ক্লাসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ক্লাসে স্বাগতম। তো আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি আমার রাকিবুল হাসান, পার্শ্ব সুপার মেকানিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমরা গত ক্লাসে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করতেছিলাম তোমাদের নিশ্চয়ই জানা আছে। অধ্যায় 5 নিয়ে আলোচনা করতেছিলাম। অধ্যায়ের নাম হচ্ছে ইট, ব্রিক। তো এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো মোটামুটি এই অধ্যায়ের প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তো আমাদের অনেক দূর পড়া হয়ে গেছে। তো সর্বশেষ আমরা যা পড়েছিলাম তা হচ্ছে ইট শুকানোর কারণ, এটা সম্বন্ধে আমরা জানছিলাম। তো এর আগে আমরা ইট প্রস্তুতকরণ সম্বন্ধে আমরা জানছিলাম। যে ইট প্রস্তুতকরণের মধ্যে আমরা প্রথমে বলছিলাম যে ইট প্রস্তুতকরণের জন্য প্রথমে আমাদের কি করতে হবে, যে আমাদের মাটি নির্বাচন করতে হবে, যে মাটিটা আমার এরকম ইটের জন্য প্রযোজ্য, ইট তৈরি করার জন্য উপযোগী। তো সেই মাটি আমার কালেক্ট করতে হবে এবং এই মাটিকে বেশ একটা লম্বা সময় এরকম স্তূপ আকৃতি করে রাখতে হবে এবং বিভিন্ন, এটা হচ্ছে 2 নাম্বার, যে কাদা প্রস্তুতকরণ। তো তোমার স্তূপ আকৃতির মধ্যে স্তূপ করে রাখতে হবে এই মাটিটা অনেকদিন পর্যন্ত। 1 নাম্বার হচ্ছে মাটি কাদা নির্বাচন। তো মাটি, আমার কাঙ্ক্ষিত মাটিটা এনে সেটা স্তূপ করে রাখতে হবে এবং বিভিন্ন, যেরকম বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশ্রিত করে এবং পানি মিশ্রিত করে এটাকে কাদার উপযুক্ত করা হবে। এবং আমরা বলছিলাম পাগ মিল প্রসেসে আমরা কাদা প্রস্তুতকরণ করছিলাম, পাগ মিল প্রসেস। এই যে পাগ মিল প্রসেসে আমরা কাদা প্রস্তুত করছিলাম, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো এই 2 নম্বরে কাদা প্রস্তুত করা হয় মাটি নির্বাচন করার পরে, মাটি স্তূপ আকৃতি করে রাখার পরে তারপর কাদা তৈরি করা হয়েছিল। তারপরে ইট তৈরিকরণ, এটা সম্বন্ধে আমরা জানছিলাম যে এরকম একটা ফর্মার মধ্যে রেখে, এরকম কাদা মাটিকে এই ফর্মার মধ্যে রেখে তো কাঁচা ইট তৈরি করা হয়েছিল এরকম ফর্মা। তো 2টা ফর্মা আমরা দেখিয়েছিলাম। তো তোমার আমরা এই 3 নম্বরে ইট তৈরি করেছিলাম, কাঁচা ইট। তারপরে 4 নম্বরে ইট শুকা রোদে, এরকম তৈরিকৃত কাঁচা ইটকে রোদে আমরা শুকাইছিলাম। এখন আমরা 5 নম্বর বিষয়টা নিয়ে এরকম আলোচনা করব। এর আগে 4টা বিষয় নিয়ে আলোচনা করা হয়ে গেছে, যে কাদা নির্বাচন, কাদা প্রস্তুতকরণ, ইট তৈরিকরণ, ইট শুকানো। আজকে আমরা 5 নাম্বার, যে ইট পুরানো। তো এই ইট পুরানো নিয়ে আমরা এরকম আলোচনা করব। তোমরা অনেকে ইটের ভাটাতে যেয়ে থাকবে। তো এখানে দেখবে যে এক ধরনের চুল্লি আছে। তো ওই চুল্লির ভিতরে ইটকে পুরানো হয়। তোমরা হয়তো বা অনেকে এটা দেখেছ, যেরকম চুল্লির ভিতরে এরকম কি করা হয়, ইটকে এরকম পুরানো হয়। তো বিভিন্ন ধরনের চুল্লি আছে, তার মধ্যে হুফম্যান একটা চুল্লি। তো এটা একটা বহুল প্রচলিত। এটাতে একসাথে অনেক বেশি সংখ্যক ইট এরকম পুরানো যায় এবং সুবিধাজনক। তো এই হুফম্যান চুল্লি সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো তোমরা সবাই আমার সাথে আছো তো নাকি?
আমি একটু চেক করি। হ্যাঁ, তোমরা আমার সাথে আছো এবং শেষ পর্যন্ত থেকো। এখন আলোচনা করব। তো এটা একটা পুরা হুফম্যান চুল্লি দেখানো হয়েছে। তো এখানে একটা মানে পুরা ব্রিক ফিল্ড দেখানো হয়েছে, যেখানে এরকম ইটের ভাটা বলা হয়। তো একটা ইটের ভাটা দেখানো হয়েছে। তো এইখানে তোমার একটা চেম্বার আছে, এইখানে একটা চেম্বার। তো এই চেম্বারগুলোতে তোমার ইটকে পুরানো হচ্ছে, এবং ইটকে পুরানোর পরে তারপরে এই যে এখানে এইখানে ইটকে পুরানো হচ্ছে, এবং পুরানোর পরে তারপরে তোমার যে ধোঁয়াটা, এই ধোঁয়াটা এই পাইপের মাধ্যমে, এই লাইনের মাধ্যমে যে এই চিমনির ভিতর দিয়ে এরকম উপরের দিকে চলে যাচ্ছে, এটা চিমনি। তো এখানে এখানে পোড়ানো হচ্ছে, তো এখান থেকে চিমনি দিয়ে এরকম উপরের দিকে চলে যাচ্ছে। তো এই ইটের ভাটাটাকে যদি আমরা, এই ব্রিক ফিল্ডটাকে আমরা ইটের ভাটাকে উপর থেকে দেখি, উপর থেকে দেখি তাহলে এরকম একটা গোল দেখা যাবে। তো এই গোলটা এরকম দেখানো হয়েছে, মানে এটা হচ্ছে এই পুরা ফিগারটা, এই ইটের ভাটাকে উপর থেকে দেখলে যেরকম দেখা যাবে, টপ ভিউ বলা হয় ইঞ্জিনিয়ারিং ভাষায়। তো উপর থেকে দেখলে যেরকম দেখা যাবে, তো এটা আঁকানো হয়েছে। উপর থেকে দেখলে এই চিমনিটাকে এরকম একটা গোলাকার দেখা যাবে। তো এই যে চিমনি এরকম গোলাকার দেখানো হয়েছে, এই চিমনির মাথাটাকে, এই মাথাটাকে। তারপরে তোমার এই চিমনির ভিতরে যে ধোঁয়াটা আসতেছে, এই যে লাইনগুলা, এই যে লাইন, তো এই যে এই লাইনের মাধ্যমে বা এই পাইপের মাধ্যমে যে আসতেছে ধোঁয়াটা, তো এই পাইপটাকে এইরকম ভাবে দেখানো হয়েছে। এই যে ন আকার, দিয়ে দন্ত ন দিয়ে বোঝানো হয়েছে এইগুলা। এই পাইপগুলাতে ধোঁয়া আসতেছে। আর যে চেম্বারগুলা বলছিলাম, যে চেম্বারগুলাতে তোমার এরকম ইট পোড়ানো হচ্ছে, তো এই চেম্বারগুলাই যে দেখানো হয়েছে ১, ২, ৩ এরকম করে ১২টা চেম্বার, এক একটা ঘর এখানে দেখানো হয়েছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা উপর থেকে দেখলে কেমন দেখা যাবে। তো এটা দেখানো হয়েছে এখানে। এই ঘরগুলাকে দেখানো হয়েছে, এই যে এই ঘরগুলো, এখানে অনেকগুলা ঘর আছে, এই রুম আছে, এই রুমগুলাকে দেখানো হয়েছে। এই যে এটা, এই যে ১ নাম্বার দ্বারা দেখাই, এটা হচ্ছে ১ নাম্বার রুম, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার, ৬ নাম্বার, এই রুমগুলা দেখানো হয়েছে। তারপরে তোমার এইখানে যে এই রুমগুলাতে যে তোমার ইট পোড়ানোর ফলে যে ধোঁয়া, তো এই ধোঁয়াগুলো এই লাইন দিয়ে এই চিমনির মধ্যে যাচ্ছে, এই লাইন দিয়ে এই চিমনির মধ্যে যাচ্ছে। তো এটা এখানে এইভাবে দেখানো হয়েছে। তো আমি একটু এটার ব্যাপারে একটু ডিটেলস তোমাদেরকে একটু বর্ণনা দেই। তো এটা মোটামুটি তোমার ৯ মিটার লম্বা হয়। সরি, এখানে তোমার এই যে চেম্বারটা আছে, ইটের ভাটাটা আছে, তো ইটের ভাটাতে সাধারণত তোমার এখানে ১২টা দেখানো হয়েছে, রুম দেখানো হয়েছে। ১, ২, ৩, ৪, ৫, ১২টা কক্ষ দেখানো হয়েছে। তো আরো বেশিও হইতে পারে। প্রত্যেকটা কক্ষের আকার কিরকম? প্রত্যেকটা কক্ষের আকার হচ্ছে ৯ মিটার লম্বা, 5.5 মিটার প্রশস্ত, এবং 2.5 মিটার উচ্চতা। এই এক একটা কক্ষ, এই ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার কক্ষ। এবং তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা কক্ষের সাথে তোমার এইখানে দেখাই যে প্রত্যেকটা কক্ষ, মনে করো এই কক্ষটা, প্রত্যেকটা কক্ষের সাথে ৪টা করে দরজা আছে। এই একটা দরজা, আমার তীর চিহ্নটা যে জায়গায় আছে, এই একটা দরজা। তারপরে এই দিয়ে প্রকাশ করানো হয়েছে দরজা। এই একটা দরজা সাদা যেটুকু, এইটা একটা দরজা, এইটা একটা দরজা, এইটা একটা দরজা, এই ৪টা দরজা এরকম দেওয়া হয়েছে। এখন এই ৪টা দরজার বাহিরেও তোমার এই যে দেখো, এই বাহির দিকে আরেকটা দরজা আছে। তো এই বাহিরের দরজাটা কেন রাখা হয়েছে, যে এই বাহিরের দরজা দিয়ে বাহির থেকে বাতাস এটার ভিতরে প্রবেশ করে। আবার দেখা গেছে এখানে যে শুকানো ইটগুলা বাতাস প্রবেশ করানো হয়। তারপরে তোমার বাহির থেকে যে ইটগুলা, যে ইটগুলা রোদে শুকানো হয়েছে, তো এই ইটগুলাকে এই ভিতরে ঢোকানোর জন্য
বা এখানে পুরানোর পরে যে শক্ত তৈরিকৃত ইটটা হয়েছে, ইটটাকে বের করার জন্য তো এই দরজাটা রাখা হয়েছে। এখন তোমার এখন প্রতিটি কক্ষের ভিতরে যে দরজাগুলো দেওয়া হয়েছে, তো এটা এই যে এই দরজা, এই দরজা, এই দরজা এই কারণে দেওয়া হয়েছে যাতে এইখানকার উত্তাপ, এখানকার যে তাপ, এই তাপটা যাতে পরবর্তী কক্ষে যাইতে পারে, পরবর্তী কক্ষে যাইতে পারে, পরবর্তী কক্ষে যাইতে পারে, মানে মোট তাপটা যাতে সব জায়গায় ছড়ায় যায়। যখন এটা খুলে রাখা হবে তখন দেখা গেছে এটার তাপটা এখানে যাবে, এটার তাপটা এখানে যাবে, মানে সব জায়গায় এরকম কি করবে, ছড়ায় যাবে। তো আমি এখন একটু ব্যাখ্যা দিই কিভাবে ইটকে পোড়ানো হয়। তো প্রথমে তোমার রোদে শুকানো যে ইটটা, রোদের মধ্যে যেটা শুকানো হয়েছে, তো অর্ধ আহ, পাকা ইট বলা হয় বা কাঁচা ইট বলা হয়, যেটাই বলো। তো এই কাঁচা ইটটা যেটা শুকানো হয়েছে, তো এটা এই দরজা দিয়ে ঢুকানো হয়। তো দরজা দিয়ে ঢুকানোর পরে তারপরে এখানে বিভিন্ন সারি করে রাখানো হয়। তো তোমার এখানে এরকম বিভিন্ন সারি করে একটার উপর আরেকটা এরকম রাখানো হয়। তো রাখার পরে তারপরে তোমার সারি করে রাখা হয়। রাখার পরে তারপরে এই একটু উপরের দিকে তাকাই, এই কক্ষটা মনে করো এই যে এখানে ভিতরে আছে। তো এই কক্ষের উপরে তারপরে তোমার এরকম একটা ঢাকনা দেওয়া হয়, এরকম একটা ঢাকনা দিয়ে দেওয়া হয়, কাস্ট আয়রনের ঢাকনা। ঢাকা দেওয়ার পরে তারপরে তোমার এই ঢাকনা দেওয়ার আগে ঢাকনা দেওয়ার পরে তারপরে এখানে একটা তোমার এরকম হোলের মতো থাকে, দরজার মতো থাকে। তো এইখান দিয়ে তোমার যে জ্বালানির জন্য যে কয়লার গুঁড়া সাধারণত ইউজ করা হয় বেশি, তো এই কয়লার গুঁড়াকে এখানে প্রবেশ করা হয়, এটাকে ফায়ার হোল বলা হয় এই গর্তটাকে। তো এখানে তোমার তো এই ফায়ার হোল দিয়ে তো তোমার এরকম কি করা হয়, এই ফায়ার হোলের ভিতর দিয়ে তোমার এরকম কয়লার গুঁড়া প্রবেশ করানো হয় এবং এখানে আগুন জ্বালানো হয়। ফলে আগুন জ্বালানোর ফলে তোমার কি হয়, আগুন জ্বালানোর ফলে এই ইটগুলা ধীরে ধীরে আস্তে আস্তে তোমার এরকম শুকাইতে থাকে। এবং যখন মনে করো তোমার এখানেও ইট পোড়ানো হচ্ছে, এখানেও ইট পোড়ানো হচ্ছে, তো বাকিগুলাতে মনে করো পোড়ানো হয় নাই। তো 1 নাম্বার আর 2 নাম্বার কক্ষে যখন ইট পোড়ানো হয় তখন দুইটার এরকম দরজা, এই দরজা আর এই দরজা খুলে দেওয়া হয় দুইটার ভিতরে, যাতে এটার তাপ এখানে যেতে পারে, এটার তাপ এখানে যেতে পারে। আর বাকিগুলাতে যদি তোমার ইট না পোড়ানো হয় তাহলে বাকিগুলা দরজা এরকম বন্ধ রাখা হয়। এই দরজাগুলা, এই যে সাদা দরজাগুলা, সাদা সাদা কালার যেটা, এই দরজাগুলো বন্ধ রাখা হয়। তাহলে কি হয় না যে এই এই দুই কক্ষ, মনে করি এই দুই কক্ষেতে ইট পোড়ানো হচ্ছে, তাহলে এই দরজাগুলো যখন তোমার খুলে দেওয়া হয় কেবলমাত্র এই দুইটার ভিতরেই তাপ যাওয়া আসা করতে পারবে, বাকিগুলোতে যাবে না, ফলে তাপটা এখানে সংরক্ষিত থাকবে। এবং তাইলে ফাইনালি তারপরে এখানে আরেকটা ঢাকনা দিয়ে এরকম ঢেকে দেওয়া হয় যাতে এরকম ধোঁয়া বা এরকম অ্যাশ এরকম উপরে না উঠতে পারে। তারপরে তোমার এইখানে যে আগুন প্রজ্বলনের ফলে আগুন প্রজ্বলনের ফলে যে ধোঁয়ার সৃষ্টি হয়েছে, এই ধোঁয়াটা, তো এই ধোঁয়াটা তোমার এখানে একটা ধূম্র নালী আছে যেটাকে বলা হয় একটা পাইপের মতো, এই যে ধূম্র নালী। তো মনে করো এই কক্ষে যে ইট পোড়ানোর ফলে যে ধোঁয়া সৃষ্টি হয়েছে এটা এটার ভিতর দিয়ে, এখানে ইট পোড়ানোর ফলে যে ধোঁয়াটা সৃষ্টি হয়েছে এটা এটার ভিতর দিয়ে, কখনো যদি এগুলোতে পোড়ানো হয় তাহলে এখানে যে ইট পোড়ানোর ফলে ধোঁয়াটা তো এটার ভিতর দিয়ে, মানে এইখানে এখানে দেখতে দেখতে পাবা যে এই নালীটাকে এখানে এটা দেখানো হয়েছে, হ্যাঁ, এখান দিয়ে যাচ্ছে। তারপর যাওয়ার পরে ফাইনালি এটা হচ্ছে চিমনি, মানে এই যে এটা এই চিমনিটাকে দেখানো হয়েছে। তো এই চিমনির ভিতরে যাচ্ছে, তো পরে আস্তে আস্তে এই ধোঁয়াটা চলে যাচ্ছে। তাহলে আমরা জানলাম যে কিভাবে এখানে ইটটাকে পোড়ানো হয়। এখন ফাইনালি যখন পোড়ানো শেষ হয়ে যাবে, মনে করি আমার এখানে পোড়ানো শেষ, এই দুই কক্ষে পোড়াচ্ছি আমরা, তো এটা আমার পোড়ানো শেষ, এটা হয়ে গেছে, কিন্তু এটা এখনো হয় নাই। তাহলে আমি কি করব, এই দরজাটা বন্ধ করে দিব, এই দরজাটা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে এটা যেহেতু হয়ে গেছে, তো এটা একটু ঠান্ডা হওয়ার পরে, ঠান্ডা করার জন্য একটু সময় দিব এবং এই দরজাটা খুলে তো এই কাঙ্ক্ষিত ইটটাকে আমরা বের করে নিয়ে আসবো। তো এরকম যদি হয় যে না আমার প্রত্যেকটাতে আমার ইট পোড়ানো হচ্ছে, তো
প্রত্যেকটাতে ইট পুরানো হচ্ছে, তাহলে প্রত্যেকটার এই দরজা, এই ভিতরের যে দরজাগুলো আছে, এই যে দরজাগুলা, এই দরজাগুলা সবগুলা খুলে দিব। খুলে দিলে কি হবে, এবং প্রত্যেকটাতেই তোমার এই ফায়ার হোলের মাধ্যমে এরকম কয়লার গুঁড়া প্রবেশ করানো হবে এবং আগুন জ্বালানো হবে, ফলে প্রত্যেকটাতেই তোমার কি হবে, ইটটাকে পুরানো হবে। এখন দেখবো যে যেটাতে আমার হয়ে গেছে, তাহলে মনে করো এরকম 12 নম্বরে 10 নম্বরে হয়ে গেছে, 10 নম্বর কক্ষে আমার ইট পুরানো হয়ে গেছে, তাহলে 10 নম্বরে এই দরজা আর এই দরজা, এই দরজা আর এই দরজা, এই 4টা ডোর আমি এরকম কি করব, বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে এই দরজা খুলে তো আমি এরকম বের করে নিয়ে আসবো, ইটগুলাকে বের করে নিয়ে আসবো। আবার এরকম যে এটার ভিতরে কাঁচা ইটটা প্রবেশ করাবো। মোটামুটি এরকম ব্যাখ্যা দিলেই হবে। তোমার এই হুকম্যান চুল্লির মোটামুটি এটাই ব্যাখ্যা, যে তোমার অত কঠিন কিছু না এখানে, অনেকটা সহজ। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো এটা তোমার অনেকবার আসছে, তোমরা বইয়ে দেখলে দেখতে পাবা যে তোমার এটা 2015-তে আসছে, 2015-তে আসছে, 2011-তে আসছে, 2012, এই দেখো 2011, 2012, 2013, 2014, মানে কোনো বছর বাদ নাই গত কয়েক বছর যাবত। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হ্যাঁ, তো তোমরা আর ডিটেলস বই থেকে দেখে নিবা। হ্যাঁ, আশা করি তোমরা এরকম বুঝতে পারছো। এখন তাহলে এটা হলো কি, যে ইটটাকে কিভাবে পোড়ানো হয়, এই একটা প্রসেস আমরা বর্ণনা করলাম এখানে। এখন চলে যাও যে আরেকটা প্রসেস আছে, সেটা হলো পাজা পদ্ধতি। তো এটা হলো হুকম্যান পদ্ধতি, আর এই পদ্ধতিতেও তোমার ইট পোড়ানো হয়, এটা হলো পাজা পদ্ধতি। তো এই পদ্ধতিতেও ইটকে পোড়ানো হয়। তো এটা আসলে বেশি উম, আহ, বেশি এটার সাহায্যে অনেক বেশি ইট পোড়ানো হয় না, অল্প পরিমাণ ইট পোড়ানোর জন্য এটা ব্যবহার করা হয়। ওই এটার সাহায্যে যেরকম হুকম্যানের সাহায্যে যেরকম অনেক ইট পোড়ানো হচ্ছে, অনেকগুলো চেম্বার, অনেক কিছু এখানে আছে, একসাথে অনেক কিছু করা যায়, কিন্তু এখানে ওরকম ভাবে না। এটাতে অল্প সংখ্যক ইট পোড়ানো হয়। এখন এখানে কিভাবে পোড়ানো হয়, যে এখানে তোমার উম, তোমরা দেখতে পাবে এরকম একটা চেম্বার, চেম্বার মানে একটা কক্ষ আছে। তো এই কক্ষের ভিতরে তো তোমার এই প্রথমে এখানে জ্বালানি দিয়ে ভর্তি করা হয়। জ্বালানি হিসাবে তুষ, লাকড়ি, তারপরে আহ, লাকড়ি বা এরকম যে ঘাস বা এরকম যে পাটখড়িও ইউজ করা হয়, বা বিভিন্ন তোমার কাঠের লাকড়িগুলাই বেশি ব্যবহার করা হয়। তো এখানে প্রথমে এরকম কি করা হয়, প্রথমে একটা জ্বালানি স্তূপ দেওয়া হয়। তারপরে এটার উপরে এই যে এটা হলো ইট, এক সারি ইট বিছানো হয়, কাঁচা ইট, যে ইটগুলো আমরা রোদে শুকাইছি, ওই ইটগুলো এখানে বিছানো হয়। তারপরে আবার ওই জ্বালানি দিয়ে এরকম ভর্তি করা হয়, আবার এক সারি এরকম ইট রাখা হয়, একটা অ্যাঙ্গেল করে রাখা হয়। ঠিক আছে, দেখো অ্যাঙ্গেল মানে একটু কোণ করে রাখা হয়, মোটামুটি 30 ডিগ্রি কোণ করে রাখা হয়। আর এখান থেকে এটার দৈর্ঘ্য প্রায় 12 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে দৈর্ঘ্য, আর উচ্চতা তোমার 9 মিটার পর্যন্ত হয়ে থাকে। তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা, তো এরকম কি করা হয়, তোমার ইট রাখা হয়, প্রথমে জ্বালানি, তারপরে ইট, তারপরে জ্বালানি, তারপরে ইট, এরকম করে স্তূপ করে রাখা হয়। এটা তোমার 12 মিটার লম্বা এবং 9 মিটার এরকম চওড়া হয়ে থাকে। তো এখন তোমার কি করা হয়, এই নিচ দিয়ে এরকম বাতাস প্রবেশের জায়গা থাকে, আর এই জ্বালানিগুলোকে এরকম জ্বালানো হয়, প্রজ্বলন করা হয়। আর পুরা এই জায়গাটুকু একটা মাটির আস্তরণ দিয়ে এটা কি করা হয়, আবদ্ধ করে রাখা হয়। তো যেহেতু এই জ্বালানিগুলো জ্বলতেছে, সেহেতু তোমার কি করা হয়, যে এই জ্বালানিগুলো জ্বলার পরে তোমার জ্বালানিগুলো জ্বলতেছে, তো জ্বলার পরে তারপরে এই যেহেতু ইটও আছে, তো ইটগুলা কি করবে, এই ইটগুলো আস্তে আস্তে শুকাইতে থাকবে, শক্ত হইতে থাকবে। তো যখন পুরা শুকাই যাবে, শুকাই যাওয়ার পরে তারপরে এই যে
চারিদিকে যে মাটির আস্তরণ আছে, এই মাটির আস্তরণটাকে সরাই নেওয়া হয়, ভেঙে ফেলা হয়। ভেঙে তারপরে তোমার এই ছাইগুলাকে সরাই নেওয়া হয়। এগুলো ছাই হয়ে যাবে, পুরো ছাইগুলা সরাই নিয়ে তারপরে ইটগুলাকে বের করে নিয়ে আসা হয়। এটা সিম্পলি প্রসেস। এটা তোমার মানে একটা গর্তের মতো, একটা গর্তের মধ্যে রেখে এরকম এক সারি জ্বালানি, তারপরে এক সারি ইট, আবার এক সারি জ্বালানি, আবার এক সারি ইট, এরকম পাশাপাশি রেখে তোমার এরকম করা হয়। পাশাপাশি রাখা হয়, রাখার পরে জ্বালানিগুলো জ্বালানো হয়। জ্বালাইলে তারপরে যেহেতু এটার মধ্যে ইট রাখা হয়েছে, কাঁচা ইটগুলো আস্তে আস্তে শুকাইতে থাকবে এবং পুরা এই জিনিসটা তোমার একটা মাটির আস্তরণ দিয়ে এরকম ঢাকা থাকে। পরবর্তীতে যখন ইট শুকায় যায় তখন এই মাটির আস্তরণটাকে বের করে নিয়ে আসা হয়। তো এটা বলা হয় পাজা পদ্ধতি। এটা একটা বেশি ইম্পর্টেন্ট না, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পড়বা, এটা পড়ে রাখো, কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট আগেরটা। তো এখন আমরা আমাদের মোটামুটি আমরা ইট কিভাবে ইট কিভাবে পুরায় এটা আমরা জেনে ফেললাম। এখন আমরা কয়েকটা জিনিস সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে যে আমাদের যে ইটগুলো আমরা কি করি, আমরা কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করি। তো এই ইটগুলাকে কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়। প্রথম শ্রেণীর ইট, দ্বিতীয় শ্রেণীর ইট, তৃতীয় শ্রেণীর ইট, ঝামা ইট, বিভিন্ন ধরনের ইট এরকম ভাগ করা যায়। এখন কোনটা প্রথম শ্রেণীর ইট, কোনটা দ্বিতীয় শ্রেণীর ইট, কোনটা তৃতীয় শ্রেণীর ইট, তো এটা যে সংস্থা এটা স্বীকৃতি দেয়, যেরকম তোমরা জানা থাকবে যে বাংলাদেশে বিএসটিআই নামে একটা সংস্থা আছে, যে বিভিন্ন পণ্যের গুণগত মান তারা এরকম স্বীকৃতি দেয়। যে পণ্যের গুণগত মান ভালো থাকে তো এটাকে তারা একটা সিল দিয়ে এরকম স্বীকৃতি দেয়। তো অনুরূপভাবে আমাদের দেশে কোন ইটটা প্রথম শ্রেণীর, কোন ইটটা দ্বিতীয় শ্রেণীর, তো এটাকে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট নামে একটা ডিপার্টমেন্ট আছে, সংস্থা আছে, তো এটা কি করে, তো এটা স্বীকৃতি দেয়। তো ওনাদের ভাষ্য মতে, ওনাদের মতানুসারে তোমার প্রথম শ্রেণীর ইট কোনগুলো হবে, তো এটার বৈশিষ্ট্য এখানে আছে। অনেক সময় তোমাদের কোশ্চেন আসে প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্য, দ্বিতীয় শ্রেণীর ইটের বৈশিষ্ট্য, এগুলো আসে। তো এগুলো একটু দেখে নিবা যে প্রথম শ্রেণীর ইট ওনারা কোনগুলা প্রথম শ্রেণীর ইট বলতেছেন। তো আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে প্রথম শ্রেণীর ইট এরকম তামার বর্ণের হবে, এটার মধ্যে কোনো ফাটল থাকবে না, এটার মধ্যে দাগ থাকবে না, দেখা গেছে ফেটে গেল, তাহলে সেটাকে আমরা প্রথম শ্রেণীর ইট বলবো না। তো সেটা পড়তে পড়তে অনেকটা তামার মতো বর্ণ ধারণ করবে। আর পানি শোষণ ক্ষমতা, মনে করো কয়েকটা ইট, যদি ইটের ওজন এরকম 6 কেজি হয়, একটা দুইটা হোক বা যেটাই হোক, যদি 6 কেজি ইট হয়, তাহলে সেটা থেকে 24 ঘন্টা যদি ভিজাই রাখা হয়, তাহলে মাত্র 1 কেজি পানি শোষণ করবে। 24 ঘন্টা ভিজাই রাখলে 1 কেজি পানি শোষণ করবে, অর্থাৎ পানি শোষণ ক্ষমতা হলো 6/1 ভাগ। যদি 6 কেজি ওজন হয় তাহলে কি করবে, 1 কেজি পানি শোষণ করবে 24 ঘন্টা রাখার ফলে, তাহলে সেটা ধরবো যাবে প্রথম শ্রেণীর ইট। তারপর এটা তীক্ষ্ণ হবে, ধারালো হবে, হাত দিয়ে ধরলে বোঝা যাবে যে না এটা শক্ত ধারালো এরকম মনে হবে। আর এই প্রথম শ্রেণীর ইটগুলা সাধারণত যে যে জায়গায় ব্যবহার হয়, হাই কনস্ট্রাকশন যেগুলা, বিল্ডিং, হাইয়েস্ট বিল্ডিং, তারপরে ব্রিজ, কালভার্ট, যেগুলোতে অনেক লোড ক্যারি করতে হয়, যেগুলা তোমার হাই কনস্ট্রাকশন, তো এগুলাতে প্রথম শ্রেণীর ইটগুলাকে ব্যবহার করা হয়। তারপর দ্বিতীয় শ্রেণীর ইট আলটিমেটলি তোমার প্রথম শ্রেণীর ইটের সাথে একটু গুণগত মান এর সাথে একটু কম হবে। তো বলা হয়েছে এটার কিনারাগুলা অসমান হবে, অতটা সমান হবে না। তারপর পানি শোষণ ক্ষমতা 22% হবে। 22% মানে 100 কেজি ইট মাত্র 22 কেজি পানি শোষণ করবে। 24 ঘন্টা রাখার পরে সে 22 কেজি পানি শোষণ করবে। যদি ইটের ওজন অনেকগুলা ইটের ওজন 100 কেজি হয়, তাহলে ওই ইটগুলা পানির মধ্যে ভিজাই রাখলে মাত্র 22 কেজি পানি শোষণ করবে। এখন এগুলো ক্ষণস্থায়ী কাজে ব্যবহার করা হয় সাধারণত, বিভিন্ন আস্তরণের কাজে ক্ষণস্থায়ী। যে কাঁচা বাড়ি যেগুলা বলা হয়, ক্ষণস্থায়ী বলতে তোমার কাঁচা বাড়ি যেগুলো আছে, হাফ বিল্ডিং, যেগুলো টিন শেড কিন্তু হাফ বিল্ডিং যেটাকে বলা হয়, আমাদের বাসা বাড়িতে অনেক গ্রাম গ্রাম এলাকায় দেখা যায় যে এরকম বিল্ডিং করছে কিন্তু উপরে কি দিছে, টিন দিছে। তো এগুলোর ক্ষেত্রে তোমার এটা ব্যবহার করা হয়। যে তোমার বিভিন্ন কাঁচা বাড়ি তৈরি করার কাজে, ক্ষণস্থায়ী কাজে এরকম ব্যবহার, বিভিন্ন আস্তরণ তৈরি করার কাজে এরকম ব্যবহার করা হয়। বলে তারপর তৃতীয় শ্রেণীর ইট, আসলে তৃতীয় শ্রেণীর ইটটা তোমার যদি পর্যাপ্ত পরিমাণে না এরকম পুরানো হয়,
দেখা গেছে আমি এরকম রোদে শুকানো ইটটা ইয়ের ভিতরে চুল্লির ভিতরে প্রবেশ করানো হয়েছে, কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণে পুরা সময় পায় নাই, এর আগেই বের করে নেওয়া হয়েছে। তাহলে সেই ইটটা তৃতীয় শ্রেণীর ইট হয়ে যাবে। তো সেটা দেখা গেছে অতটা শক্ত হবে না, যেহেতু পুরাটুকু পুরানো হয় নাই, পুরার সময় পায় নাই, সেহেতু সে অতটা শক্ত হবে না, আংশিক শক্ত হবে, অনেকটা এরকম হলুদ বর্ণের আকার ধারণ করবে। তারপর আংশিক শক্ত যেহেতু হবে, অর্ধেক পুরানো পুরা আর অর্ধেক এরকম কাঁচা কাঁচা অবস্থায় আছে। তো ধীরে ধীরে এটা যখন কোনো কনস্ট্রাকশনে ব্যবহার করা হবে, এটা পানি শোষণ করবে। যেহেতু তার অর্ধেক অংশ এরকম কাঁচা আছে, তো সে পানি শোষণ করা শুরু করবে। পানি শোষণ করতে করতে ধীরে ধীরে এর মধ্যে লোনা ধরবে, শ্যাওলা ধরা যেটাকে বলে, শ্যাওলা ধরবে, নানান ধরনের সমস্যা সৃষ্টি হবে। তারপরে যেহেতু এটা পর্যাপ্ত পরিমাণে পুড়ে নাই, তো এটার আকার আকৃতিও ঠিক থাকবে না, দেখা গেছে কখন কোথাও এরকম পেকে গেছে, কখনো ইয়ে হয়ে গেছে এরকম হলো। তো এটা খুবই ক্ষণস্থায়ী নির্মাণ কাজে ব্যবহার করা হয়। খুবই ক্ষণস্থায়ী বলতে মনে করো কোনো একটা ইন্ডাস্ট্রি হচ্ছে, তো এই ইন্ডাস্ট্রিতে যে লেবাররা কাজ করতেছে, তো এই লেবাররা হয়তো ইন্ডাস্ট্রিটা হইতে 3 বছর লাগবে বা এরকম 2 বছর লাগবে। তো এখন ওই লেবার বা কর্মচারীরা এরকম থাকার জন্য ক্ষণস্থায়ীভাবে, দেখো তোমরা এরকম ওইখানে একটা কি করে একটা হাফ বিল্ডিং ঘর নির্মাণ করেন, বা এরকম যে ক্ষণস্থায়ী একটা থাকার জন্য একটা ঘর নির্মাণ করেন। তো ওটা আবার ভেঙে ফেলতে হয় যখন ওই ইন্ডাস্ট্রিটা হয়ে যাবে বা ওই হাইস বিল্ডিংটা হয়ে যাবে, তখন কি হবে, তখন ওই ঘরটাকে ভেঙে ফেলা হয়। তারা ক্ষণস্থায়ীভাবে থাকার জন্য ওইখানে করে। তো ওইখানে তোমার এই তৃতীয় শ্রেণীর ইটগুলো ব্যবহার করা হয়। ওইখানে তারা যেহেতু ভেঙে ফেলা হয়, 1 নাম্বার ইট ব্যবহার করবে না, প্রথম শ্রেণীর ইট ব্যবহার করবে না, তো ওইখানে এরকম তৃতীয় শ্রেণীর ইটগুলো ব্যবহার করা হয়। তারপর জামা ইট, দেখা গেছে অত্যধিক পুরানোর ফলে তো সেটা এরকম কালো বর্ণ হয়ে যায়। তোমরা কালো বর্ণের একটা ই দেবা যে খোয়া, যেটাকে বলা হয়, এটা তোমার এরকম কালো বর্ণ হয়ে যায় অত্যধিক পুরানোর ফলে, তো সেটাকে ঝামা ইট বলা হয়। তো সেটা যেহেতু অত্যধিক পুরানো হয়, তো এটা ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে, ভঙ্গুর হয়, আকার আকৃতিও ঠিক থাকে না, বিকৃত হয়ে যায় আকার আকৃতিটা, কালো বর্ণ হয়। তো এটা সাধারণত রাস্তার এরকম খোয়ার কাজে ব্যবহার করা হয়। তো এই কয়েক শ্রেণীর ইট এরকম পাওয়া যায়, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী। এটা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এটা এই মতামতগুলো বলছে যে এরকম হয়। এ, প্রথম শ্রেণীর ইটগুলো এরকম হয়, দ্বিতীয় শ্রেণীর ইট এরকম, তৃতীয় শ্রেণীর ইটের এই বৈশিষ্ট্যগুলো এরকম, জামা ইটের বৈশিষ্ট্য। আমরা আজকে অধ্যায় 5টা শেষ করলাম, কিন্তু আমরা ইট, এটা অনেক বড় অধ্যায় আমাদের শেষ হইলো। তোমরা আশা করি বিগত পড়াগুলা, ক্লাসগুলা সম্পূর্ণ করছো, পড়ছো এবং স্টাডি করছো বাসায়, এবং আজকে যা পড়ানো হইলো এটাও স্টাডি করবা। এই অধ্যায় কিন্তু শেষ হইলো। তো এর পরবর্তী যে অধ্যায় আছে এটা কোন সময় এর পরবর্তী অধ্যায় হচ্ছে বালি। আমরা আগামী ক্লাসে শুরু করবো অধ্যায় 6 বালি। কিন্তু তোমার যদি এই অধ্যায় 5টা না পড়া হয়, তাহলে দেখা গেছে তোমার দেখে নিবে, অবশ্যই পড়াটা কমপ্লিট করে নিবা। তোমাদের সকলকেই ধন্যবাদ আজকের মতো। তাহলে এখানেই বিদায়, আগামী ক্লাসে আবার কথা হবে, আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।